নমস্কার, গুড ইভিনিং। এক্সাইটেড? অফকোর্স আমরাও এক্সাইটেড, আমাদের গোটা নিউজ রুম এক্সাইটেড। আর কারণ কিছুক্ষণ, আর কয়েক ঘন্টা তারপর সেই একটা প্রশ্ন যা আমি আপনি গত 3 মাস ধরে হয়তো নিজেদের মাথার মধ্যে সোশ্যাল মিডিয়াতে বন্ধুবান্ধবদের সঙ্গে, কলিগসদের সঙ্গে ডিসকাস করেছি, জিজ্ঞেস করেছি, এর কোনো উত্তর এখনও আমরা পাইনি। সেই উত্তরে শিলমোহর লাগবে, সেই উত্তরটা একেবারে প্রপারলি আসবে। আপনারা কাকে বসাচ্ছেন বাংলার মসনদে, বাংলার কার, সেই উত্তর আগামীকাল আমরা পাবো। কাল ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে হয়তো স্পষ্ট হয়ে যাবে আগামী 5 বছরের জন্য বাংলার বাগডোর কিংবা বাংলার শাসন ব্যবস্থা কোন রাজনৈতিক দলের হাতে থাকবে। এই মুহূর্তে লড়াইটা হাড্ডাহাড্ডি, কেউ এগিয়ে নেই, কেউ পিছিয়ে নেই, একেবারে সমানে টক্কর চলছে। গেরুয়া শিবির তারা কনফিডেন্ট, তৃণমূল শিবির তারাও কনফিডেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর এই ঘামাসান যুদ্ধ ঠিক কোন দিকে মোড় নেয় সেটা আমরা কালকে জানতে পারবো। কিন্তু তার আগে, গণনার ঠিক 24 ঘন্টা আগেও শিরোনাম করলো কি জানেন? আমাদের শিরোনামে রইল একাধিক ঘটনা যা আজও বাংলাকে তপ্ত করে রাখলো, গরম করে রাখলো। কোথাও কোনো নেতার বাড়ির সামনে গুলি চলছে, নোয়াপাড়ার কথা বলছি, নোয়াপাড়ায় শুট আউট হচ্ছে, গুলি চলছে। আবার কোথাও স্ট্রং রুমের বাইরে, শাখাওয়াত মেমোরিয়ালের কথা বলছি, স্ট্রং রুমের বাইরে এক্স আর্মি লেখা দুখানা গাড়ি দেখে বেজায় চড়ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। আর ভারতীয় জনতা পার্টির সমর্থকরা তারা বলছেন না, নর্মাল গাড়ি যেতেই তো পারে। কোথাও আবার গণনা কেন্দ্রকে দেখে মনে হচ্ছে যেন দুর্গ, এক মানুষ উঁচু, লোহার ফটক লাগানো হচ্ছে। কোথাও আবার এনআইএ কিংবা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি গণনার ঠিক আগের দিন মালদা কাণ্ডের তদন্তের নামে একের পর এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করছে, তলব করছে। আর ফলতা তো আপনি জানেনই, ফলতায় যা হয়েছে, বলা হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, তাই 21শে মে ফলতায় আবার ভোট হবে। অর্থাৎ আগামীকাল আমরা 293টা আসনের ফল পাবো। ফলতার ফল আমরা কালকে পাবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ফলতায় সবাইকে নিয়ে এসো, যাকে পারবে তাকে নিয়ে এসো, ইলেকশনের পর আমরাও ফলতায় বুঝিয়ে দেবো আমাদের কতটা জোর। আর অমিত মালব্য বিজেপির বলছেন যে ফলতাই বুঝিয়ে দিচ্ছে বাংলায় ডেমোক্রেসি নামক জিনিসটা নেই। এই ন্যারেটিভ, পাল্টা ন্যারেটিভ গত 1 মাস ধরে আমার আপনার ড্রয়িং রুমে, আমার নিউজ রুমে রীতিমতো হাই টেনশন, হাই বিটে চলেছে। বাট টুনাইট, লেডিজ এন্ড জেন্টলম্যান, লেটস টেক আ স্টেপ ব্যাক। এক পা পিছিয়ে আসি, একটু ভাবি গত 1 মাস ধরে চলতে থাকা এই ভোট যুদ্ধে আমি, আপনি, আম জনতা আমরা কি পেলাম। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা নাকি তলানিতে। বিবিসির মতো চ্যানেলের সম্পাদক সম্পাদিকারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলছে এই মুহূর্তে সারা বিশ্বের যা অবস্থা, তাতে প্রেস কিংবা গণমাধ্যমের বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে। গণমাধ্যমের বাক স্বাধীনতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন সরাসরি প্রশ্ন ওঠে আমার আপনার বাক স্বাধীনতা নিয়ে, আম জনতার বাক স্বাধীনতা নিয়ে। কারণ আমরা এখানে কোনো নেতা মন্ত্রীর খবর দেখাতে বসি না, আসিও না। আমরা একমাত্র আপনার কাছে দায়বদ্ধ, আপনাদের কাছে দায়বদ্ধ। গত 3-3.5 মাস ধরে এই প্রোগ্রাম, এই বিগ স্টোরিতে ভারত, বাংলা, বিশ্ব সমস্ত টপিক কভার হয়েছে। ডিফেন্স কভার হয়েছে, জিও পলিটিক্স কভার হয়েছে, পলিটিক্স কভার হয়েছে, বাংলার মহারণ কিংবা দ্য ব্যাটল অফ বেঙ্গল কভার হয়েছে। আজও তাই নিয়েই কথা বলবো। কিন্তু তার আগে লেটস জাস্ট টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড রিয়েলাইজ যে এই সমস্ত খবরের মধ্যে কিন্তু আমি, আপনি আছি, তাই কভার হচ্ছে। আমরা একমাত্র দায়বদ্ধ আপনাদের কাছে, আপনারা যারা আম জনতা, যারা জনগণ, তাদের কাছে। মনে রাখবেন, গণতন্ত্রে শেষ কথা বলে আম জনতা, আর আপনার হাতেই সেই পাওয়ার রয়েছে গণতন্ত্রকে সঠিক পথে কিংবা সঠিক দিকে নিয়ে যাওয়ার। তাই আগামীকাল সকালবেলা, সকাল 8টা থেকে যে জনাদেশ কিংবা যে জনমত আপনারা দিয়েছেন, সেই জনাদেশ, সেই জনমতই দেখবেন। শুধু একটাই রিকোয়েস্ট, যেই জিতুন আর যেই হারুন, ভায়োলেন্সের রিসর্ট করবেন না। বাংলার সংস্কৃতি মার কাট দাঙ্গা বোঝে না। তাই আগামীকাল
জিতলে নিশ্চয়ই জয় উল্লাস করুন। কোনো মায়ের কোল খালি করে সেটা করলে সেই জয়ের লাভ কিংবা সেই জয়ের আনন্দ থাকে না। ভাবছেন এমনি বলছি না, তামান্নার কথা মনে করুন তো। জয় উল্লাসের বলি হলো একটা শিশু, খেয়ে বোম ছুঁড়ে দিল তার বাড়ির দোরগোড়ায়, আর সে সারা জীবনের জন্য শেষ হয়ে গেল। তাই জয় উল্লাস করুন, কালকে নিশ্চয়ই করবেন জিতলে, কোনো মায়ের কোল খালি না করে। এবার আসি আজকে সেই সমস্ত খবর যেগুলো হেডলাইন করলো। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবানীপুর। কি হলো ভবানীপুরে? লেডিজ এন্ড জেন্টলম্যান, টেক আ লুক। শুরু করি আমরা ভবানীপুর থেকে, যে কেন্দ্রে লড়াই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির হেভিওয়েট শুভেন্দু অধিকারীর। কাল ভাগ্য নির্ধারণ, কিন্তু আজ সারা রাত ঘুম নেই রাজনৈতিক কর্মীদের চোখে। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, যেখানে স্ট্রং রুম করা হয়েছে, সেখানে হঠাৎই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তৃণমূল কর্মীরা অভিযোগ করেন বিনা তল্লাশিতে দুটি গাড়িকে ভেতরে ঢুকতে দিয়েছে পুলিশ। এর মধ্যে একটি গাড়িতে নাকি পরিষ্কার লেখা ছিল এক্স আর্মি এবং লাগানো ছিল বিজেপির পতাকা। পুলিশের ভূমিকা এখানে বড় প্রশ্নের মুখে। কেন এই গাড়িগুলোকে পরীক্ষা করা হলো না? তৃণমূল কর্মীরা যখন পুলিশের কাছে জানতে চাইলেন কেন এই সুবিধা দেওয়া হচ্ছে, তখন পুলিশ কোনো সদুত্তর দিতে চায়নি কিংবা দিতে পারেনি। বরং অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে গায়ের জোরে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, গণনা কি সত্যি নিরপেক্ষ হবে, নাকি প্রশাসনের ভেতরেই কোনো রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে? যদিও এখনো পর্যন্ত এটা মনে করার কোনো কারণ আমরা দেখিনি। আমরা এখনো গণতন্ত্রের ওপরই আস্থা রাখছি। কিন্তু এরপর যা হলো ভবানীপুরে, তা সত্যি কিছু প্রশ্ন দেয়। এবার আসুন সল্টলেক। বিধাননগর কলেজ চত্বর আজ রণক্ষেত্র। বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া এবং তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শুরু হয়ে গেল ধুন্ধুমার। অভিযোগ কি? বিজেপির টেন্টের ভেতর নাকি জোর করে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। একটা পতাকা লাগানোকে কেন্দ্র করে হাতাহাতি, গালিগালাজ সবটাই চলল ক্যামেরার সামনে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে বিধাননগর পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী প্রথমে মাইকিং এবং পরে লাঠি চার্জ করতে বাধ্য হলো। কিন্তু এখানেই শেষ নয়। যদি শেষ হতো তাহলে বলতাম বিক্ষিপ্ত ঘটনায় মিটে গেছে গণনার আগের রাত। এবার চলুন শ্যামনগরে যাই, শিল্পাঞ্চল শ্যামনগর। সেখানে কোন শিল্প হয় আমি জানি না, বাট কাল রাত্রেবেলা যে শিল্পটা আমি সেখানে দেখেছি, তারপর রীতিমতো আতঙ্কিত হওয়ার জো। বন্দুক গুলি শ্যামনগরে। কি হলো শ্যামনগরে? আসুন দেখি। ব্যারাকপুরের শিম্পালচরের দিকে চোখ রাখবো। শ্যামনগরের গারুলিয়াতে বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়িতে রাতের অন্ধকারে চলল গুলি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আকাশ চৌধুরী এবং আমান নামে দুই যুবক বাইকে করে এসে আগ্নেয়াস্ত্র হাতে বাড়ির দিকে তেড়ে যাচ্ছে। পুলিশ দ্রুত পদক্ষেপ করে তাদের গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু আতঙ্ক কি তাতে কমেছে? গণনার ঠিক আগে কেন এই ধরনের অ্যাটাক? এটা কি ভয় দেখানোর রাজনীতি, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? ভাবুন তো, এক বিজেপি নেতার বাড়ির সামনে হঠাৎ করেই বন্দুক উঁচিয়ে দুই বাইক বাহিনীর এই তাণ্ডব। কারা এরা, যারা কোনো জনপ্রতিনিধি কিংবা কোনো জনপ্রার্থীকে গুলি করতে কিংবা তার বাড়ির সামনে শুট আউট করতে ভয় পায় না? তাহলে সত্যি কি এই দুষ্কৃতীদের মনে কোনো ভয়ডর নেই? আজ এই সমস্ত ঘটনা, এখনো পর্যন্ত যা যা দেখলাম, সমস্ত ঘটনা কয়েকটা প্রশ্ন তুলে দিচ্ছে। আসুন সেই প্রশ্নগুলোকে একবার অ্যাড্রেস করি। কারণ আগামীকাল যখন গণতন্ত্রে আপনার জনমতটা পরিষ্কার হয়ে সামনে আসবে, তখন আমি আপনি নিশ্চয়ই নিজেকে কিছু প্রশ্ন করব। গত 3 মাসের এই ডেমোক্রেসির উৎসবে কি পেলাম আমরা? ফলতায় গণতন্ত্রের কণ্ঠরোধ করা হলো। এক পুলিশ অফিসার যিনি নিজেকে সিংঘম বলতেন, তিনি সোশ্যাল মিডিয়ায় তো দাপিয়ে বেড়ালেন, কিন্তু অন গ্রাউন্ডে কি করলেন কেউ জানে না। অনেক জায়গা থেকে শোনা গেল সমস্যা হচ্ছে। গণতন্ত্রের ভিত, ইলেকশন, ডেমোক্রেসির একেবারে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন নড়ে গেল। কারণ স্ট্রং রুম, যেখানে আমার আপনার জনমত রাখা রয়েছে, সেই স্ট্রং রুমকে নিয়ে আজ প্রশ্ন উঠছে। ইলেকশন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। কিংবা ধরুন বিধাননগর,
কিংবা কাল রাত থেকে একের পর এক যা জায়গা দেখছি আমরা, সেই সমস্ত জায়গায় যা হচ্ছে, কখনো তৃণমূল বিজেপিকে মারছে, বিজেপি তৃণমূলকে মারছে, তৃণমূল সিপিএমকে মারছে, সিপিএম বিজেপিকে মারছে, কেন? বাংলার সহিষ্ণুতা কোথায়? কিংবা সবচেয়ে মনে দাগ কেটেছে কালকে রাত্রের যে ঘটনা, শ্যামনগরে এক বিজেপি প্রার্থীর বাড়ির সামনে প্রকাশ্যে বাইকে করে আসা দুই আরোহী তারা তেড়ে যাচ্ছে, হাতে বন্দুক নিয়ে গুলি চালাচ্ছে, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। তাই প্রশ্ন করুন তো, এই গণতন্ত্রের উৎসবে যাকে ভোট দিলেন কিংবা যাদের ভোট দিলেন তারা এই ল অ্যান্ড অর্ডার ঠিক করবে? কেন ললেসনেসে থাকবো? অনেক তো শুনলাম জঙ্গল রাজ হটে যাবে, জঙ্গল রাজ হটে যাবে। কাউন্টিং এর আগের দিন পর্যন্ত জঙ্গল রাজ নয় তো কি? এর দায় কে নেবে? কারণ এই বাংলা তো সোনার বাংলা হতে পারে না, এবং এই বাংলার জয় জয়কারও আমি করতে পারবো না। না এই বাংলা সোনার বাংলা, না এই বাংলার জয় জয়কার আমি করতে পারবো যতদিন এই দুষ্কৃতীরা হাতে বন্দুক নিয়ে রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াবে, রাজনৈতিক মতাদর্শের জেরে কিংবা ডিফারেন্স থাকার কারণে একদল অন্য দলের কর্মীদের মারধর করবে, গণতন্ত্রের ওপর প্রশ্ন তুলবে, ততদিন না আমি আমার বাংলাকে সোনার বাংলা বলতে পারবো, না আমি আমার বাংলার জয় জয়কার করতে পারবো। তাই এটা বদলানো দরকার। এবং বদলাবে কারা? বদলাবে সেই পলিটিক্যাল ক্লাস, সেই পলিটিক্যাল ব্রাস যারা ভোট চাওয়ার সময় তো এরকম ভাবে আসে আর ভোটে জিতে যাওয়ার পর এরকম ভাবে থাকে। ভোটের রেজাল্ট যাই হোক, বাহুবল চাই না। উত্তরবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে অস্থির। মালদা এনআইএ কি করছে জানেন? শুনুন তাহলে। মালদার কালিয়াচকে তোলপাড় পড়ে গিয়েছে এনআইএর নোটিশ ঘিরে। তৃণমূলের কালিয়াচক 1 নম্বর ব্লকের সভাপতি মোহাম্মদ সরিউল এবং সুজাপুরের প্রার্থী সাবিনা ইয়াসমিনকে নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। অভিযোগ কি? মোথাবাড়ি ব্লক অফিসে 7 জন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখা এবং জাতীয় সড়ক অবরোধ। সাবিনা ইয়াসমিন বলছেন, গণনার ঠিক আগে কেন এই ডাক? এটা কর্মীদের ভয় দেখানোর চেষ্টা। অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মু দাবি করছেন আব্দুল রহমানের নাকি উগ্র মৌলবাদী এবং রোহিঙ্গাদের সাথে যোগাযোগ আছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের ভিড়ে সাধারণ মানুষ বিভ্রান্ত। এনআইএ কি সত্যি প্রমাণের ভিত্তিতে ডাকছে, নাকি এটা বিজেপির অঙ্গুলি হিলনে চলা একটি চাল? সাবিনা ইয়াসমিনের কথা ধরে কিংবা তার কথা ধার করে বলতে হয়, যতই ধমকানো চমকানো হোক, জনতা মমতাজির পাশেই আছে। কথা আমাদের নয়, কথা সাবিনা ইয়াসমিনের। আর উল্টো দিকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর কথা দাবি কিংবা তার কথা ধার করলে বলতে হয় আব্দুল রহমান নাকি উগ্রপন্থী মৌলবাদী এবং রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাই রুটিন আলোচনা। কিন্তু সব থেকে রহস্যজনক জায়গাটার নাম কি জানেন? কালীঘাট। যে কালীঘাট আমার কাছে তীর্থস্থান, যে কালীঘাট আমার কাছে মহিমাময়, যে কালীঘাট মানেই আমার কাছে মা, আর মা মানে আমার সেই শ্যামা মা। সেই কালীঘাট আজ শিরোনামে আসছে কোন কারণে জানেন? কারণ সেখানকার ওসিকে 4 বার বদল করা হলো 36 দিনে। কালীঘাটের ওসি এখন আমাদের নিউজ রুমের মধ্যেও একটা অদ্ভুত জোক কিংবা চুটকুলা চলছে, যেখানে আমরা বলি কালীঘাটের ওসি কে আছে সেটা হয়তো 12 ঘন্টা অন্তর অন্তর চেক করতে হবে, কারণ কে কখন কিভাবে বদলে যাবে ধরতেই পারবেন না। 36 দিনে 4 বার ওসি বদল, 36/4, 9 দিন মেয়াদ গড়ে কিছু ওসির। অ্যাকচুয়ালি 9 দিন নয়, কিছু ওসি একটু বেশি, কিছু ওসি একটু কম, গড়ে 9 দিন মেয়াদ। আর তার মধ্যে একজন ওসির তো কয়েক ঘন্টা মাত্র মেয়াদ হলো, কালকে এলেন আজকে সরে গেলেন। ভাবতে পারছেন কেন কালীঘাটে ওসি বদল? কারা কারা ওসি ছিলেন, কারা কারা সরলেন, আসুন দেখি। 24 ঘন্টার মধ্যে চামেলি মুখার্জিকে সরিয়ে নতুন ওসি করা হলো বলাই বাগকে। ভাবুন তো, 29শে মার্চ থেকে এই নিয়ে 4 বার ওসি বাবুরা বদল হলেন। সত্যজিৎ কর্মকার ছিলেন, তাকে সরিয়ে আনা হলো উৎপল ঘোষকে। উৎপল ঘোষকে সরিয়ে গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখার্জিকে, এবং চামেলি মুখার্জিকে কয়েক ঘন্টার মধ্যে সরিয়ে এখন বলাই বাগকে। নির্বাচন কমিশনের এই নির্দেশের পেছনে যুক্তিটা ঠিক কি? কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ থানায় কেন কাউকেই থিতু হতে দেওয়া হচ্ছে না?
এটা কি প্রশাসনিক রদবদল নাকি বিশেষ কোনো কৌশলের অংশ? কেউ জানে না। সত্যি কোনো কৌশল নাকি প্রশাসনিক সিদ্ধান্ত কেউ জানে না। যা শুনছি, এই সমস্ত ওসির বিরুদ্ধে কোনো না কোনো প্রার্থীর কিংবা কোনো না কোনো রাজনৈতিক দল গিয়ে একটা করে অভিযোগ ঠুকে আসছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ ঠুকেছিলেন এর আগে, চামেলি ম্যাডাম আসার আগে, চামেলি মুখার্জির আগে গৌতম দাসের বিরুদ্ধে। গৌতম দাস নিজেও আবার নিজের হোয়াটসঅ্যাপে হঠাৎ করে একটা সেলফ লোডিং রাইফেল, একটা অ্যাসল্ট রাইফেল নিয়ে ছবি পোস্ট করেছিলেন, কমিশন সরিয়ে দিল। এলেন চামেলি মুখার্জি। চামেলি মুখার্জির বিরুদ্ধে আবার বিজেপিরই এক প্রার্থী, যা কানাঘুষো শোনা যাচ্ছে, বিজেপিরই এক প্রার্থী, তিনি অভিযোগ করে বলেছেন তিনি অন্য একটা মামলায় ইমপ্লিকেটেড, তাই তাকে ওখানে রাখা ঠিক হবে না, তাই কমিশন তাকেও সরিয়ে দিলেন। এবার বলাইবাবুর মেয়াদ কতদিন? কাল সকালে নির্বাচনের ফল ঘোষণা অবধি টিকতে পারবেন তো, নাকি তার মাঝখানে আবার কোনো রাজনৈতিক কর্মী এসে প্রশ্ন ঠুকবে? এই নিয়েও কিন্তু এই মুহূর্তে নানান মহলে নানান ব্যঙ্গ তামাশা চলছে। কিন্তু এবার মুদ্দায় ফিরে আসি। কাউন্টিং, কাল কাউন্টিং, কাল রেজাল্ট আউট। নিজের গ্র্যাজুয়েশন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও এত টেনশন হয়নি অনেকের, যেটা আজ হচ্ছে। আমাদের হয় না, কারণ আমরা প্রতি 5 বছর এই দিনটার সামনে আসি। আমাদের প্রয়াস একটাই, আপনার সামনে আপনার জনমত নির্ভুলভাবে গণতন্ত্রের আধারে তুলে রাখা। কিন্তু সেই সমস্ত কর্মী, সাপোর্টার যারা নিরলসভাবে গত 1 বছর এই ভোটের জন্য কাজ করলেন, নিজেদের দলের জন্য কাজ করলেন, তাদের টেনশন হওয়ারই কথা। সেই টেনশনের বহিঃপ্রকাশ কখনো দেখা যাচ্ছে কাউন্টিং সেন্টারের বাইরে, যেমন সাখাওয়াত মেমোরিয়াল, কখনো দেখা যাচ্ছে টেলিভিশনের পর্দায়, যখন তারা গাড়ি কেন আসা যাওয়া করছে তা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কখনো দেখা যাচ্ছে অনেক জায়গায় অভিযোগ উঠছে কিছু, জানেন, ওই এক্স আর্মি লেখা গাড়িটা নিয়ে। কি কি অভিযোগ দেখুন। তৃণমূল কর্মীদের অভিযোগ, গাড়ির ভেতরে বিজেপির লোক ছিল এবং তারা হয়তো কোনো অসাধু কাজ করতেই প্রবেশ করেছিল। পুলিশ যদি তাদের সাথে হাত মিলিয়ে থাকে, তবে কালকের গণনা কি আদৌ স্বচ্ছ হবে, নাকি এই গাড়িগুলোর ভেতরে এমন কিছু ছিল যা গণনার রায় বদলে দিতে পারে? পুলিশ কেন বিক্ষোভকারীদের ওপর লাঠি চালিয়ে তাদের হটিয়ে দিল? এই উত্তর না পাওয়া প্রশ্নগুলোই এখন বাংলার বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে দিচ্ছে তৃণমূল কর্মীদের বয়ানে। শেষে একটাই কথা বলব, সারা বাংলা জুড়ে এখন অ্যান্টিসিপেশন, এক্সপেকটেশন। কাল কি হবে, কাল কি হবে। আরামসে ঘুমোতে যান, ভালো করে খেয়ে ঘুমন। কাল সকাল 8টায় কাউন্টিং শুরু, 12টা থেকে 1টার মধ্যে জানতে পারবেন বাংলার মসনদে এবার কে বসছে। তারপর বিজয় উৎসব করুন, সেলিব্রেট করুন। তো ওই যে বললাম, মারামারি না করে, কোনো মায়ের কোল খালি না করে। কেন বারবার এই কথাটা বলছি জানেন? কারণ আপনার বিজয় উল্লাস অন্য কারো দুঃখের কারণ যেন না হয়। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার সভ্যতা। তাই যদি আপনি সোনার বাংলা বানান কিংবা বাংলার জয় জয়কার করেন, যাই করুন না কেন, বাংলার সংস্কৃতিটা তো মেনে করতে হবে। একজন বাঙালি হিসেবে বলছি, বাঙালির সংস্কৃতিটা ভুলবেন না। ডেমোক্রেসিতে জনতা জনার্দন, জনতার রায় মানবেন, উচ্ছ্বাস করবেন। তবে জনতার অসুবিধে করলে এই জনতাও কিন্তু ছেড়ে কথা বলবে না। এটা মাথায় ভালো করে ঠুকিয়ে দিন। Ladies and gentlemen, this is Ulma Syed. Good night and Jai Hind.